বন্ধুরা, এই ভিডিওটিতে আজ আমরা আলোচনা করব পৃথীন্দ্রনাথ মুখোপাধ্যায় রচিত বাঘা যতীন গদ্যাংশটি। আলোচ্য গদ্যাংশটির লেখক পরিচিতি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখে নিও। চলে যাচ্ছি সরাসরি আজকের মূল গদ্যাংশ, বাঘা যতীন। দস্যি ছেলে জ্যোতি সারাদিন অপেক্ষা করে। দস্যি ছেলে মানে হচ্ছে দুষ্টু ছেলে। জ্যোতি সারাদিন অপেক্ষা করে থাকে কখন দিনের শেষে মা তাকে নিয়ে যাবেন গরুই নদীতে স্নান করতে। দিন শেষ হয়ে আসলে মানে সন্ধ্যের একটু আগে আগে কখন তার মা তাকে নিয়ে যাবেন গরুই নদীতে স্নান করাবার জন্য। কি শীত কি বর্ষা মায়ের ভ্রুক্ষেপ নেই, মানে শীত গ্রীষ্ম বর্ষা মায়ের কোনো কিছুতেই পরোয়া নেই। শাড়ির এক মুড়ো জ্যোতির কোমরে বেঁধে অন্য মুড়োটা বজ্র মুষ্টিতে ধরে শিবরাত্রি সলতে এই একমাত্র ছেলেকে তিনি ছুঁড়ে ফেলে দেন জোয়ারের জলে। তাহলে কি বলছে, বজ্রমুষ্টি মানে কি বলতো, শক্ত মুঠো করে, আর শিবরাত্রি সলতে মানে হচ্ছে তার একমাত্র ছেলে। কি বলছেন না, শাড়ির এক মুঠো জ্যোতির কোমরে বেঁধে দিয়ে আর এক মুঠোটা শাড়ির দুটো দিক থাকে জানো, এক দিকটা জ্যোতিকে শক্ত করে বেঁধে আর এক দিকটা তার মা খুব শক্ত করে ধরে থাকতেন এবং জ্যোতিকে ছুঁড়ে তিনি ফেলে দিতেন জোয়ারের জলে। জোয়ারের সময় আমরা জানি কি বলতো, নদীর জল কি করে, বেড়ে যায় না কমে যায়? বেড়ে যায়। তাহলে সেই বাড়া জলেই জ্যোতিকে তিনি ছুঁড়ে ফেলে দেন। ঢেউগুলো ফনা মেরে ঝাঁপিয়ে পড়ে আর আপ্রাণ লড়তে লড়তে জ্যোতি যখন প্রায় অবসন্ন হব বলছে ঢেউগুলোর সঙ্গে আপ্রাণ লড়তে লড়তে, মানে ঢেউগুলোর সঙ্গে বড় বড় ঢেউ তো সেগুলো লাফিয়ে ঝাঁপিয়ে কাটিয়ে জ্যোতি যখন প্রায় অবসন্ন হব মানে যখন প্রায় ও কি হয়ে যায় না, ও হাঁপিয়ে ওঠে, তখন সুপটু সাঁতারুর মতো মা তীরের বেগে এগিয়ে গিয়ে ছেলেকে তুলে নেন। তখন হচ্ছে একজন দক্ষ সাঁতারুর মতো মা খুব দ্রুত বেগে গিয়ে তিনি তার ছেলেকে তুলে নিয়ে আসেন। এইভাবে জ্যোতিষীকে বিপদকে তুচ্ছ করতে। তাহলে জোয়ারের জলের সঙ্গে মোকাবেলা করতে করতে জ্যোতি শিখছে কি না কিভাবে বিপদ আসলে আমাদের এগিয়ে যেতে হয় বা বিপদকে জয় করতে হয়। রাতের বেলায় দিদি বিনোদবালার সঙ্গে শান্ত জ্যোতি মায়ের কোল জুড়িয়ে শোয় আর শোনে রামায়ণ মহাভারত পুরাণের গল্প, রানা প্রতাপ, শিবাজি, সীতারাম, প্রতাপাদিত্যের কাহিনী। বলছে রাতের বেলায় তার দিদি বিনোদবালার সঙ্গে তখন শান্ত জ্যোতি তার মায়ের কোলে শুয়ে শুয়ে বিভিন্ন গল্পের কাহিনী শোনে। বীরত্বের এসব কাহিনী শুনে বুকটা যেন তার টান টান করে ওঠে। এইসব বীরত্বের কাহিনী শুনে জ্যোতির বুকটা গর্বে ফুলে ওঠে। তেমনি প্রহ্লাদের গল্পে, চৈতন্য, নানক, কবিরের কথাই মন ভরে ওঠে তার ভক্তিতে। আবার ভক্তির গল্প শুনলে তাদের প্রতি তার মন ভক্তিতে ভরে ওঠে। ভীষণ তার রাগ আর দুঃখ হয় ইংরেজদের হাত থেকে হাতে দেশের লোক কীভাবে কষ্ট পাচ্ছে সে বৃত্তান্ত শোনে। বলছে জ্যোতির খুব রাগ হয় ইংরেজদের হাতে, আমাদের দেশের মানুষ অত্যাচারিত হচ্ছে সেসব কথা শোনে। আমি কিন্তু মা বড় হয়ে এদের সবার দুঃখ ঘুচিয়ে দেব। বলতে বলতে ঘুমের দেশে চলে যায় জ্যোতি তার মাকে শোনায়, আমি কিন্তু বড় হলে দেশের মানুষদের দুঃখ রাখবো না, আমি সবার দুঃখ ঘুচিয়ে দেব। এসব বলতে বলতে জ্যোতি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। ভোরবেলা ঘুম ভাঙতেই মামাদের সঙ্গে জ্যোতি যায় কুস্তির আখড়ায়। যখন ভোরবেলা ঘুম ভাঙে সে তার মামাদের সঙ্গে কুস্তির আখড়ায় যায়। গটিয়া গ্রাম থেকে যদুমাল ওস্তাদ এসে তালিম দেন। যদুমাল ওস্তাদ তাদের এসে শিক্ষা দেন বা প্রশিক্ষণ দেন। দেখতে দেখতে খাসা তাগড়া চেহারা হলো জ্যোতির। দেখতে দেখতে একটা সুস্পষ্ট চেহারা বা সুপটু চেহারা হয়ে গেল জ্যোতির। সুন্দর তাগড়ায় চেহারা হয়ে গেল জ্যোতির। নমাম্মা অনাথের ছিল নানা রকম কসরতের অভ্যাস, আর ঘোড়ায় চড়া, শিকার, দৌড়ঝাঁপ প্রভৃতিতে তার ভারী দখল। জ্যোতি এসব দিক থেকে তার প্রিয় সাগরেদ। নমামার নানা রকম কসরতের অভ্যাস ছিল, জ্যোতি ছিল তার প্রধান শিষ্য। মামার সাদা ঘোড়া সুন্দরীর পিঠে সবার হয়ে প্রায় উধাও হয়ে যায় জ্যোতি মাঝে মাঝে তার মামার একটা সাদা ঘোড়া ছিল, তার নাম ছিল সুন্দরী। সেই ঘোড়ায় চেপে প্রায় নানান জায়গায় বেড়াতে চলে যেত। মাঝে মাঝে শিলাইদহ থেকে কবি রবি ঠাকুরের ভাইপো সুরেন ঘোড়াটা ধার নিতে এসেই মামা আছেন অথচ ঘোড়া নেই দেখে হাসি মুখে প্রশ্ন করতেন, জ্যোতি বুঝি বেড়াতে গেছে? মাঝে মাঝে রবি ঠাকুর অর্থাৎ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো সুরেন যখন ঘোড়াটা ধার নিতে এসতেন, দেখতেন যে ঘোড়া নেই কিন্তু মামা আছেন, তখন তিনি বুঝতেন জ্যোতি ঘোড়াটা নিয়ে বেড়াতে গেছেন।
জ্যোতি ঘোড়া চড়তে অত ভালোবাসে দেখে মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন তাকে। জ্যোতি ঘোড়া ভালোবাসে দেখে তার মামা তাকে কি করলেন না, একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন। টাট্টু ঘোড়া মানে ছোট একটা ঘোড়া, ছোট ঘোড়া বিশেষকে টাট্টু ঘোড়া বলা হয়। লাগাম ছাড়াই তার পিঠে চেপে 9 বছরের জ্যোতি গ্রামের কাদামাঠ পার হয়ে যায় সাতারার দুর্গের স্বপ্নে বিভোর হয়ে। লাগাম ছাড়া জ্যোতি ঘোড়া সবার হয়ে সাতারার দুর্গের স্বপ্নে বিভোর হয়ে এগিয়ে চলে। এমন সময়ে বড় মামার সঙ্গে এলো একদিন ফেরাজ খা চাটুর্যে বাড়ির পাহারাদার হয়ে। এমন সময় একদিন কিছুদিন পরে বড় মামার সঙ্গে ফেরাজ খা নামক এক ব্যক্তি এসেছিলেন চ্যাটার্জি বাড়ির পাহারাদার মানে দারোয়ান হয়ে। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ফেরাজের বাড়ি। লাঠি ছোড়া তরোয়াল বন্দুক চালাতে অতি দক্ষ সে। বলছে ফেরাজের বাড়ি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে, সে লাঠি ছোড়া তরোয়াল প্রভৃতি অতি সুন্দরভাবে চালাতে পারেন। ফেরাজের জন্য বড় মামা আলাদা একটা ঘর দিলেন চণ্ডী মণ্ডপের ওধারে, আর তার হাতে দিলেন বাড়ির ছেলেদের খেলাধুলার শিক্ষার ভার। বড় মামা ফেরাজকে একটা থাকার জায়গা দিয়েছিলেন, আর তিনি বলেছিলেন যে আমাদের বাড়ির ছেলেদের তোমাকে কিন্তু খেলাধুলার দায়িত্বটা নিতে হবে। কেউ কেউ বলেন যে এই আফ্রিদি ফিরাজ খাকে দেখেই রবি ঠাকুর প্রেরণা পেয়েছিলেন তার কাবুলিওয়ালা গল্পের। ঠাকুর বাড়ির সঙ্গে কয়ার চাটুর্যে বাড়ির 3-4 পুরুষের সম্পর্ক। বড় মামা বসন্ত কুমারের মক্কেল ও বন্ধু ছিলেন রবি ঠাকুর। বড় মামা তাহলে হচ্ছেন উকিল, ওনার মক্কেল ছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। ফেরাজের কাছে যদি খবর পেল যে শত অত্যাচারেও তার মুলুকের কেউ ইংরেজকে মেনে নেয়নি রাজা বলে। ফেরাজ খাঁর কাছে যদি খবর পেয়েছিলেন যে তাদের দেশের মানুষ শত অত্যাচারের ফলেও ইংরেজদের রাজা বলে কেউ মেনে নেয়নি, তারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তাদের স্বাধীনতাকে। সেই দেশের মানুষ মানে ফিরাজ খাঁ দেশের মানুষ তাদের জীবনের থেকেও বেশি ভালোবাসে নিজেদের স্বাধীনতাকে। এই স্বাধীনতার জন্য মরতে তারা ডরে না, মারতে তারা পিছপা নয়। এই স্বাধীনতার জন্য তারা নিজেরাও মরতে ভয় পায় না, আর ইংরেজদের মারতেও পিছপা নয়। তারা নিজেরাও মরবে, কিন্তু স্বাধীনতা তাদের চায়, ইংরেজদের মেরে তারা স্বাধীনতা অর্জন করতে চায়। গ্রামের পাঠ এবার শেষ হলো জ্যোতির। এবার জ্যোতির গ্রামের পাঠ শেষ হলো। বড় মামা তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ভর্তি করালেন কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে। ওখানেই বড় মামা ওকালতি করেন। এবার আসছি, দেখো পরে কি বলছে। পড়াশোনায় জ্যোতির মাথা খুব সাপ। পড়াশোনায় জ্যোতি খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। দুষ্টু বুদ্ধিতেও সে খুবই ওস্তাদ। দুষ্টু বুদ্ধিও তার আছে খুব। কদিনের মধ্যেই স্কুলের দামালদের সে পান্ডা হয়ে উঠল। কিছুদিনের মধ্যে স্কুলের মধ্যে যারা দুষ্টু ছেলে, দামাল ছেলে, তাদের কিন্তু সে হেড হয়ে উঠেছিল, পান্ডা হয়ে উঠেছিল, মানে তাদের মধ্যে সে হেড হয়ে গিয়েছিল। কিন্তু তার দুষ্টুমির মধ্যে নেই বিন্দু মাত্র শয়তানির ছোঁয়া। সে দুষ্টুমি করে কিন্তু অত্যাচার করে না বা শয়তানি করে না। স্কুলের বাগানে বড় কাঁঠাল পেকেছে, গন্ধে মেতে উঠেছে সবার মন। যথেষ্ট ইচ্ছে থাকা সত্ত্বেও সহপাঠীদের কারো সাহস হচ্ছে না এক আধটা কাঁঠাল পেড়ে খাবার। স্কুলের বাগানের গাছে কাঁঠাল হয়েছে, কাঁঠাল পেকেছে, কাঁঠালের গন্ধে স্কুল মম করছে, কিন্তু কেউ কাঁঠাল পাড়তে পারছে না সাহসের অভাবে। তাই দেখে জ্যোতির মগজে খেলে গেল নতুন এক মতলব। সেটা দেখে জ্যোতির মাথায় একটা নতুন বুদ্ধি আসলো। কি বলছে দেখো, এই আজ স্কুল ভাঙলি চলে যাস না, মজা করা যাবে সবাই মিলে। চুপি চুপি সবার কানে কানে এই কথা সে রটিয়ে দিল। একদিন সে সবার কানে কানে বলে দিল, আজ স্কুল ছুটি হলে কেউ বাড়ি যাবি না, আজকে স্কুল ছুটি হলে একটা মজা হবে। স্কুল ভাঙলো মানে স্কুল ছুটি হয়ে গেল। বন্ধুদের 2-3 জনকে নিয়ে বেশ কয়েকটা পাকা কাঁঠাল পেড়ে মহাফুর্তিতে ভোজ বসিয়ে দিল জ্যোতি। বলছে 2-1 জন বন্ধু নিয়ে কয়েকটা পাকা কাঁঠাল পেড়ে সবাই মিলে খেয়ে নিল তারা। পরদিন হেড মাস্টারের কাছে নালিশ গেল, পরদিন প্রধান শিক্ষক মহাশয়ের কাছে নালিশ গেল, মানে অভিযোগ গেল। কে কাঁঠাল চুরি করেছে? বলছে কে কাঁঠাল চুরি করেছো? ক্লাসে গিয়ে তিনি জানতে চাইলেন। হেডমাস্টার মশাই এবার প্রত্যেক ক্লাসে এসে জানতে চাইলেন কে কাঁঠাল পেড়ে খেয়েছো বা চুরি করেছো। কেউই অপরাধ স্বীকার করতে নারাজ, কেউ সেই কথাটা স্বীকার করছে না। তাই দেখে জ্যোতি কবুল করলো। যখন কেউ স্বীকার করছে না তখন জ্যোতি বলল আমি পেরেছি। সে একাই কাঁঠাল পেরেছে এবং বন্ধুদের সঙ্গে ভাগ করে খেয়েছে। কিন্তু সে বলল আমি কাঁঠাল একাই পেরেছি এবং আমার বন্ধুদের সঙ্গে সবাই মিলে ভাগ করে খেয়েছি। কিন্তু যেহেতু এগুলো তাদের স্কুলের গাছের ফল, সেজন্য ওগুলো পেড়ে খাওয়াকে চুরি বলে সে মানতে পারে না। কিন্তু সে বলছে যেগুলো আমাদের স্কুলের ফল, এটা আমরাই পেড়ে খেয়েছি, এটাকে চুরি বলে না স্যারকে সে সাহস করে বলেছে।
সেগুলো পেরে খাওয়াকে চুরি বলে সে মানতে পারছে না। জ্যোতির সত্য কথা বলবার সাহস আর তার যুক্তির ধরন দেখে হেডমাস্টার হাসি চেপে ধমক দিলেন। জ্যোতির সত্য কথা বলার সাহস আর তার যুক্তি দেখে হেডমাস্টার মশাই হাসি পেয়ে গেছিল। তিনি তার হাসিটা চেপে ধমক দিলেন, মানে রাগ করে বললেন, আর এমন করো না, সবাই রেহাই পেয়ে গেল। উপরন্তু পরের বছর গাছের কাঁঠাল পাকতেই নিজে থেকেই হেডমাস্টার মশাই মালি দিয়ে ভালো ভালো কাঁঠাল পাড়িয়ে ছেলেদের পিকনিক লাগিয়ে দিলেন। পরের বছর থেকে হেডমাস্টার মশাই নিজে থেকেই কাঁঠাল পাড়িয়ে ছেলেদের খেতে দিলেন। যদি সত্য ঘটনাটার দাগ তার মনে কেটেছিল সেজন্য। 1893 সালে ঘটলো একটা ঘটনা। বলছে 1893 সালে একটা ঘটনা ঘটেছিল। জ্যোতির বয়স তখন 14 বছর। কৃষ্ণনগরের বাজারে সে গিয়েছে কাগজ পেন্সিল কিনতে। নদিয়ার কৃষ্ণনগরের বাজারে গিয়েছিল সে পেন্সিল আর কাগজ কিনতে। নদিয়ার ট্রেডিং কোম্পানির এক দোকানে সে দাম মিটিয়ে দিচ্ছে, এমন সময় তার কানে এলো এক দারুণ হই হল্লা। বলছে কাগজপত্র কিনে সে যে কাগজ পেন্সিল কিনে যখন সে দোকানের দাম মিটিয়ে দিচ্ছে, তখন তার কানে এলো একটা ভীষণ জোরে আওয়াজ। দোকান থেকে জ্যোতির চোখ পড়ল, পথচারী সবাই ছুটে পালাচ্ছে, একটা পাগলা ঘোড়া বেরিয়েছে রাস্তায়। জ্যোতি দেখলো দোকানের চারধারে সবাই পথচারীরা, মানে যারা রাস্তায় ঘোরাফেরা করছিল, সবাই চারিদিক ছুটে চলে যাচ্ছে। তারা নাকি বলছে একটা পাগলা ঘোড়া রাস্তায় বেরিয়েছে। অদূরে ভ্যাবাচাকা খেয়ে মাঝপথে দাঁড়িয়ে কাঁদছে এক শিশু। বলছে কিছুটা দূরে এই ছোটাছুটিতে একটা ছেলে ভ্যাবাচাকা খেয়ে মাঝখানে দাঁড়িয়ে পড়েছে একটা শিশু। শিশু মানে হচ্ছে একটা অল্প বয়সী ছেলে। জ্যোতি মনস্থির করে ফেললো, জ্যোতি মন থেকে ঠিক করে ফেললো, এক লাফে রাস্তায় নেমে শিশুটি আর ঘোড়ার মাঝামাঝি যেতে না যেতেই ঘোড়া এসে পড়ল প্রায় তার ঘাড়ের কাছে। বলছে এক লাফে রাস্তায় নেমে শিশুটি আর ঘোড়ার মাঝামাঝি যখনই না গেছে, তখনই ঘোড়া এসে পড়েছিল তার ঘাড়ের কাছে। তীর বেগে ঝাঁপিয়ে পড়ে জ্যোতি চেপে ধরল ঘোড়ার কেশর। হঠাৎ করে ঘোড়ার গায়ে লাফিয়ে উঠে ঘোড়ার ঘাড়ের লোমগুলো ও জোরে চেপে ধরেছিল। আচমকা বাধা পেয়ে শীষ পা হয়ে ঘোড়াটা জ্যোতিকে ফেলে দিতে চেষ্টা করলো কয়েকটা ঝটকা দিয়েও। আচমকা বাধা পেয়ে ঘোড়াটা দুটো পা উপর দিকে তুলে জ্যোতিকে ফেলে দিতে চাইছিল কয়েকটা ঝটকা দিয়ে। জ্যোতি ততক্ষণ উঠে বসেছে ঘোড়ার পিঠে, কিন্তু ততক্ষণে সে ঘোড়ার পিঠে উঠে পড়েছে। অত্যন্ত শান্ত ভঙ্গিতে ঘোড়ার পিঠে গলায় দাবনায় ছোট ছোট চাপড় মেরে হাত বুলিয়ে দিতে লাগলো। সে আস্তে আস্তে ঘোড়াটাকে কী করছিল না, আদর করতে লাগলো। মন্ত্রমুগ্ধের মতো থমকে দাঁড়িয়ে ঘোড়াটা উপভোগ করতে লাগলো জ্যোতির আদর। বলছে ঘোড়াটা হঠাৎ করে মন্ত্রপুত আদর করছে জ্যোতি। হঠাৎ করে সে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো সে এই আদরটা উপভোগ করতে লাগলো ঘোড়াটা। থেকে থেকে কাঁপুনি জাগলো তার সারা গায়ে। হঠাৎ করে তার কাঁপুনি জাগছিল ঘোড়াটার গায়ে। এমন সময় ঘোড়ার সহিস বেরিয়ে এলো ভিড় ঠেলে। এমন সময় ঘোড়ার যে মালিক ছিল, যে ঘোড়াটাকে দেখাশোনা করতো, সে এগিয়ে এলো ভিড়ের মধ্য থেকে। স্থানীয় উকিল বারাণসী রায়ের আস্তাবল থেকে ঘোড়াটা পালিয়ে এসেছে। বলছে স্থানীয় উকিল বারাণসী রায় ছিলেন, তার আস্তাবল মানে ঘোড়া থাকার জায়গা থেকে ঘোড়াটা চলে এসেছে। সহিসের হাত থেকে লাগাম নিয়ে ঘোড়ার গলায় পরিয়ে দিয়ে জ্যোতি যেই নেমে এলো, সহিসের হাত থেকে, মানে যিনি ঘোড়াকে দেখাশোনা করেন তাকে সহিস বলা হয়, তার হাত থেকে লাগাম নিয়ে ঘোড়ে জ্যোতি সেই ঘোড়াটাকে পরিয়ে দিয়ে যেই নেমে আসলো, ধন্য ধন্য পড়লো চারিদিক ধন্য ধন্য রব উঠে গেল। কিছুই হয়নি এমনভাবে জ্যোতি চলে গেল তার নিজের পথে। এটা কিছুই হয়নি এমন ভাব নিয়ে জ্যোতি আস্তে আস্তে চলে গিয়েছিল। সারা দেশে সেদিন ছড়িয়ে পড়ল কৃষ্ণনগরের এই কাহিনী। সারা দেশে কিন্তু এই কাহিনীটা, বীরত্বের কাহিনীটা ছড়িয়ে পড়েছিল। মহাগর্বে বড় মামা বসন্ত কুমার লোক পাঠিয়ে খবর দিলেন শরৎ শশীকে। শরৎ শশী মানে হচ্ছে জ্যোতির মায়ের নাম ছিল শরৎ শশী। উৎসবে পার্বণে বড় মামার সঙ্গে জ্যোতিও গ্রামে ফেরে। পড়াশোনা, নির্দোষ দুষ্টুমি ছাড়াও তার একটা নেশা ছিল লালন ফকিরের শিষ্য অন্ধ বাউল পাঁচু ফকিরের আখড়ায় গিয়ে তন্ময় হয়ে সে বাউলের গান শোনে। হচ্ছে লেখাপড়া, নির্দোষ দুষ্টুমি ছাড়াও জ্যোতির একটা নেশা ছিল বাউল সঙ্গীত শোনা। সে কিন্তু বাউল সঙ্গীত শুনতে খুবই ভালোবাসত। জ্যোতির আরও দুটি নেশার মধ্যে ছিল ফুটবল খেলা আর যাত্রা কিংবা শখের থিয়েটারে অভিনয় করা। জ্যোতির আর দুটো নেশা ছিল ফুটবল খেলা আর থিয়েটারে অভিনয় করা। বাড়িতে পালা পার্বণে সবাই মিলে প্রায় নাটক করে জ্যোতি, তার ছোট মামা ললিত, বন্ধু ভবভূষণ মিত্র, কুঞ্জলাল শাহ, আরও অনেকে। এরা সবাই মিলে নাটক করেন বা পালা পার্বণে সবাই যাত্রাপালায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
জ্যোতির সবচেয়ে প্রিয় ভূমিকা ছিল ভক্ত হনুমান, লক্ষ্মণ, রাজা হরিশ্চন্দ্র, বীর প্রতাপাদিত্য। বহুবার তাকে দেখা গিয়েছে বড় মামার পাগড়ি চুরি করে সে বানিয়েছে হনুমানের লেজ। দুর্গোৎসবে 4 দিন মামাবাড়িতে নিত্য রাধা হতো। আজকের হিসেবে প্রায় 400 কিলোগ্রাম ওজনের চালের ভাত। এই ভাত রাঁধতেও জ্যোতি ও তার সাঙ্গপাঙ্গের উৎসাহ অপরিসীম। প্রসাদ পেতে আহুত রবাহুত কম লোকের সমাগম হতো না চাটুর্যে বাড়িতে। ভদ্রলোকেদের জন্য রেওয়াজ ছিল সাদা ভাত, আর অন্যান্য প্রজাদের জন্য ঘরের লাল চালের ভাত পরিবেশনের। একদিন এক জেলে প্রজা কিন্তু করে একটু সাদা ভাত চেখে দেখতে চাইল। শুনে জ্যোতির বড় মায়া হলো। ছোট মামার সঙ্গে গিয়ে সে বসন্ত কুমারকে ধরল। পরদিন থেকে সবার জন্যই এলো সাদা ভাত। নবমীর দিনে প্রজারা নানা রকম বল পরীক্ষা খেলা দিয়ে সবাইকে আনন্দ দেয়। তাদের ভিড়ের মধ্যে প্রায় হুট করে এসে হাজির হয় জ্যোতিবাবু। একটা নারকোল বুকে নিয়ে উপুর হয়ে সে মাটি আঁকড়ে পড়ে থাকে। 8-10টা সাজোয়ান প্রজা মিলেও তার কাছ থেকে ফলটা কেড়ে নিতে পারে না। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে যদিও তার ছোট মামার ব্যবস্থায় জাতি বর্ণ ভুলে গ্রামের সবাই বসলেন একসঙ্গে পঙ্ক্তি ভোজনে। হিন্দু, মুসলমান, বামুন চাড়াল সবাই খেলেন মহাতৃপ্তিতে মায়ের প্রসাদ। বলছে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল তার প্রতিবাদে, বঙ্গভঙ্গ মানে ব্রিটিশরা আমাদের চক্রান্ত করে দেশটাকে ভাগ করার জন্য কি করেছিলেন না আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিতে চাইছিলেন। সেজন্য তার প্রতিবাদে কি করতো না জ্যোতি তার ছোট মামাদের সঙ্গে সবাই মিলে একসঙ্গে সবাই এক, আমরা ভেদাভেদ করব না, এই বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সবাই মিলে প্রসাদ খেতেন। এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং তুমি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।